হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 12-এর প্রথম অধ্যায় ভূগোলের ভূমিরূপ প্রক্রিয়া তার থেকে বেশ কিছু এমসিকিউ আমরা আলোচনা করব, যেটা প্রথমে আমি বেশ কয়েকটা সিকোয়েন্সে ভাগ করে নিয়েছি। আজ আমরা বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে যে সমস্ত এমসিকিউগুলি এসে থাকে সেগুলো নিয়ে দ্রুততাই আলোচনা করব, যেগুলো তোমরা দেখলে তোমরা পরীক্ষার সময় এগুলো মনে করতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে গিরিজানি আড়োলন হলো একটা ধীর অন্তর্জাত প্রক্রিয়া। এরপরে বলেছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে আমরা বলে থাকি অবরোহণ পদ্ধতির ফলে ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। অবরোহণ পদ্ধতির ফলে ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পায়। অবরোহণ এর অন্তর্গত নয় এমন প্রক্রিয়াটি হলো কি না আবহবিকার হবে না, অবঘর্ষ হবে না, নগ্নিভবন হবে না, সঞ্চয় এটাই হবে। তো বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তি হচ্ছে গিয়ে সমুদ্র তরঙ্গ। আরোহণ প্রক্রিয়াটি হলো অত্যন্ত ধীর প্রক্রিয়া। তো স্থলভূমির নিচু অংশ ভরাট হয় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে গিয়ে আরোহণ। তো অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ হলো গিয়ে ব্লো আউট। তো আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে গিয়ে ভূমির ঢাল। তো অবরোহণ বলতে সাধারণত নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের কাজকে বুঝিয়ে থাকে। তো একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। একটা অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে গিয়ে গিরিজানি আড়োলন হচ্ছে একটা অন্তর্জাত প্রক্রিয়া। দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো গিয়ে মালভূমি। অবরোহণ এবং আরোহণ পদ্ধতির সম্মিলিত ফল হচ্ছে গিয়ে পর্যায়ন। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো গিয়ে পর্যায়ন। তো বলেছে যে এরপরে যেটা বলেছে যে আরোহণ প্রক্রিয়াটি অন্য কি নামে পরিচিত? আরোহণ প্রক্রিয়াটি অন্য স্তূপীকরণ প্রক্রিয়া নামে পরিচিত। আরোহণের মাত্রা নির্ণয়কারী একটি প্রাকৃতিক অবস্থা হলো গিয়ে আবহবিকারের তীব্রতা। তারপরে বলেছে যে তথ্যগতভাবে অবরোহণের শেষ সীমা হচ্ছে গিয়ে নিকটতম সমুদ্রপৃষ্ঠ। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হচ্ছে গিয়ে পর্যায়ন, যেটা তোমরা বারংবার পরীক্ষায় দেখতে পাবে। ভঙ্গিল পর্বত গঠিত হয়ে থাকে গিরিজানি আড়োলন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7-এর বেশি হলে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো কোন ভূবিজ্ঞানী বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলেছেন? বহির্জাত প্রক্রিয়াকে চেম্বারলিন এবং স্যালিসবারি। তো আরোহণের একটা উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে গিয়ে বদ্বীপ। এরপরে যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটা হচ্ছে গিয়ে আরোহণ। তো আবহবিকার শব্দটি এসেছে কোথা থেকে? আবহবিকার শব্দটি এসেছে আবহাওয়া থেকে। আবহবিকার কয় প্রকার? আবহবিকার হচ্ছে গিয়ে 3 প্রকার। সাধারণভাবে 3 প্রকার। তো আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে আমরা রেগোলিথ বলে থাকি, যেটা খুব ইম্পর্টেন্ট। আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে আমরা রেগোলিথ বলে থাকি। তো বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে আমরা বলে থাকি আবহবিকার। আবহবিকারের যে পার্থিব
আবহবিকার যে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত সেটা হচ্ছে গিয়ে বহির্জাত। আবহবিকার যে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত সেটা হচ্ছে গিয়ে বহির্জাত প্রক্রিয়া। এরপরে রয়েছে যে কোন কোন ক্ষয়সাধন পদ্ধতিতে হিমবাহ অবরোহণ প্রক্রিয়ায় অংশ নেয়। অবরোহণ প্রক্রিয়ায় অংশ নেয় সেটা হচ্ছে ঘর্ষণ এবং উৎপাটন। তারপরে বলেছে যে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হচ্ছে গিয়ে ক্ষয়জাত পর্বত। অন্তর্জাত অন্তর্গত প্রক্রিয়ার ফল হচ্ছে গিয়ে ভূ বিপর্যয়। নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? বহির্জাত প্রক্রিয়া নয় হচ্ছে গিয়ে পুঞ্জিত ক্ষয় নয়, হিমবাহ ক্ষয় নয়, নদীর মাধ্যমে ক্ষয় নয়, অগ্নুৎপাত হচ্ছে গিয়ে একটা বহির্জাত প্রক্রিয়া নয়। তো ভূমিরূপবিদ্যায় পর্যায়ন ধারণাটি দিয়েছেন কে? গিলবার্ট। তো যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজের মাধ্যমে সামঞ্জস্য তৈরি হয় সেটা হচ্ছে পর্যায়ন। যে অঞ্চলে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি সেখানে কি ধরনের আবহাওয়া বিকার ঘটে থাকে? সেখানে রাসায়নিক আবহাওয়া বিকার ঘটে থাকে। তো সিটিং কোন আবহাওয়া বিকার প্রক্রিয়ার ফল? সিটিং হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকারের ফল। তো আবহাওয়া বিকারের দ্বারা পর্বতের ঢালে গঠিত ত্রিকোণাকার শিলাখণ্ডকে আমরা বলে থাকি টেলাস। ত্রিকোণাকার শিলাখণ্ডকে আমরা বলে থাকি টেলাস। তো রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য দেখা গিয়ে থাকে আর্দ্র জলবায়ুতে। তো টর ভূমিরূপ দেখতে পাওয়া যায় গ্রানাইট শিলায়। তো গোলাকার ইনসেলবার্জকে আমরা বলে থাকি টর বলা হয়। বোলসন দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। তো নদী মঞ্চগুলি উপত্যকার দুপাশে যখন অসমান উচ্চতায় গড়ে ওঠে তখন তাকে আমরা বলে থাকি অযুগল। অসমান উচ্চতায় যখন গড়ে ওঠে তখন তাকে আমরা বলি অযুগল। শিলার পৃষ্ঠস্তর খোসার মতো ভেঙে খুলে পড়ে কোন আবহাওয়া বিকার প্রক্রিয়ায়? শুল্কমোচনে। তো মেরুপ্রায় অঞ্চলে কিসের দ্বারা পর্যায়ন গঠিত হয়? মেরুপ্রায় অঞ্চলে পর্যায়ন গঠিত হয় বায়ুর দ্বারা। এরপরে বলেছে যে ভূ-অন্তঃস্থ কঠিন শিলা উঁচু হয়ে গঠিত ভূমিরূপটি হলো গিয়ে ক্যাসল-কাপিজ। আবহাওয়া বিকার এবং ক্ষয়ভবনের মিলিত ফল হচ্ছে গিয়ে নগ্নিভবন। কোন প্রক্রিয়াকে চলমান প্রক্রিয়া বলা হয়? চলমান প্রক্রিয়া বলা হয়ে থাকে ক্ষয়ভবনকে। তো ব্যাসল্ট শিলায় বিয়োজিত ঘটে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। গভীর আবহবিকারী রেগোলিথ সৃষ্টি হয়। এটা কার বক্তব্য? এটা হচ্ছে ওয়েল্যান্ডের বক্তব্য। গ্রানাইটে ক্ষুদ্র কণা বিস্ফোরণের ফলে সৃষ্ট অপসারিত পললকে কি বলে? গ্র্যাস। তো এরপরে বলেছে নগ্নিভবন হলো ডিনিউডেশন। তো এরপরে বলেছে যে আবহাওয়া বিকারের ফলে বিচূর্ণীভূত পদার্থের বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার দ্বারা স্থানান্তরকরণকে আমরা বলি ক্ষয়ীভবন। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়? সেটা হচ্ছে সিংহল। এগুলো হচ্ছে অন্তর্জাত। যে স্তূপ পর্বত, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এগুলো হচ্ছে সব অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত, কিন্তু সিংহল অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়। তো ভূমি ক্রমায়নের প্রধান মাধ্যম হলো গিয়ে প্রবাহমান জলধারা এবং বায়ু প্রবাহ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ক্ষুদ্রাকার মেশাকে আমরা বলে থাকি বিউট। তারপরে যেটা আছে যে দুটি শিলা গঠনকারী খনিজ যাদের জল শোষণ ক্ষমতা বেশি তাদের আমরা অ্যালিভিন এবং হেমাটাইট বলে থাকি। ভারতের একটা উল্লেখযোগ্য জলবিভাজিকা হলো ছোট নাগপুর মালভূমি।
তো শিলায় মরিচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহাওয়া বিকার? সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এরপরে যেটা রয়েছে যে রাসায়নিক আবহাওয়া বিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ুতে, এবং গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি কে গিলবার্ট। আবহাওয়া বিকার এবং ক্ষয়ভবনের সম্মিলিত ফলকে আমরা বলে থাকি পর্যায়ন। কত সালে গ্রেট শব্দটি ব্যবহার করেন? কত খ্রিস্টাব্দে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছিল? না, সেটা হচ্ছে যে 1876। পর্যায়ন প্রক্রিয়ায় যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ সেটা হচ্ছে গিয়ে বহির্জাত প্রক্রিয়া। তো আজকে বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, যেটি ভিডিওটি দেখলে তোমাদের এমসিকিউ গুলো একটাও ভুল হবে না। এর পরবর্তীতে আমি এখান থেকেই এসিকিউ বেশ কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত।